নমস্কার। আজকে আমরা আরআরবি গ্রুপ ডি এর জন্য একটি সায়েন্সের একটা স্পেশাল প্র্যাকটিস সেট বা মক টেস্ট নিতে চলেছি। এখানে মিক্স আপ কোশ্চেনই থাকবে। তোমরা দেখো, পরীক্ষা করো যে কত পাচ্ছ এই 25টা কোশ্চেনের মধ্যে। এখানে 25টা টোটাল এমসিকিউ থাকবে। তো দেখে নাও তোমাদের কীরকম প্রস্তুতি রয়েছে। আর কিছুদিনের মধ্যেই তোমাদের আরআরবি গ্রুপ ডি এর পরীক্ষা হতে চলেছে। সেখানে 25 নাম্বারের সায়েন্স থাকে, তোমরা সবাই জানো। তো চলো শুরু করি আমাদের আজকের মক টেস্টটা, ঠিক আছে? দেখো, তোমরা প্রথমে দেখো 3টে কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? এই 3টে কোশ্চেন তোমরা প্রথমে পজ করে, এই ভিডিওটাকে পজ করে এটাকে সলভ করো। তারপর আমি এটাকে কী হবে উত্তর সেটা বলে দিচ্ছি। দেখো, তাহলে এবার আমি করি। প্রথম প্রশ্ন রয়েছে, দেখো, তড়িৎ ক্ষমতার এসআই একক কী? তড়িৎ ক্ষমতার এসআই একক কী? তো দেখো, প্রথমেই বলি যে তড়িৎ ক্ষমতার এসআই একক হচ্ছে ওয়াট, ঠিক আছে? এবার বলবে যে জুলটা কি? জুল 3টে জিনিসের একক। জুল হচ্ছে 3টে জিনিসের একক। কি কি? এক হচ্ছে প্রথম জিনিস যেটা, সেটা হচ্ছে এনার্জি। একটা হচ্ছে ওয়ার্ক, আর একটা হচ্ছে হিট, ঠিক আছে? হিট। তাহলে এনার্জি, ওয়ার্ক এবং হিট, এই 3টে জিনিসেরই একক হচ্ছে কি? জুল। ওয়াট তো বললাম। আর একটা মনে রেখো, ওয়াট হচ্ছে ক্ষমতার একক। ঠিক একই রকমভাবে চশমার যে পাওয়ার, এই চশমার পাওয়ার যেটা হয়, বা চশমার যে লেন্সের যে পাওয়ার, সেই পাওয়ারের একক হচ্ছে কিন্তু ডয়েপ্টার, ঠিক আছে? তারপরে দেখো অপশান সিতে রয়েছে আম্পেয়ার। অ্যাম্পেয়ার হচ্ছে তোমার তড়িৎ প্রবাহের একক। তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পেয়ার, ঠিক আছে? আর ভোল্ট হচ্ছে বিভব প্রভেদ বা পোটেনশিয়াল ডিফারেন্সের একক হচ্ছে ভোল্ট, ঠিক আছে? তারপর দেখো আর একটা মনে রাখো, ওহম হচ্ছে রোধের একক, এটাও বলে দিলাম। তার পরবর্তী প্রশ্ন যেটা ছিল, মানে 2 নাম্বার প্রশ্ন, যেটা 2 নাম্বার প্রশ্নে রয়েছে, 10 কেজি ভরের একটি বস্তু 4 মিটার পার সেকেন্ড সমবেগে গতিশীল। বস্তুটির গতিশক্তি বা কাইনেটিক এনার্জি কত হবে সেটা তোমাকে বের করতে হবে। ছোট্ট একটা জিনিস, এমন কিছু কঠিন নয়। দেখো, কাইনেটিক এনার্জি বা গতিশক্তি বের করার যে সূত্র, ফর্মুলা, সেটা হচ্ছে, আমি প্রথমে এটাকে করে দিই। সেটা হচ্ছে হাফ mv স্কোয়ার, mv স্কোয়ার, ঠিক আছে? হাফ mv স্কোয়ার, ঠিক আছে? তো এই সূত্রকে কাজে লাগালেই আমরা কিন্তু বলে দিতে পারবো, কাইনেটিক এনার্জি কত হবে সেটা বলে দিতে পারবো। কি করে? দেখো, হাফ লিখলাম প্রথমে। এম মানে কি? এম মানে দেখো, তোমরা দেখো এখানে একটু ঢেকে গিয়েছে। দেখো এখানে লেখা আছে, এই জায়গাটাতে লেখা আছে 10 কেজি। এম মানে হচ্ছে মাস, ভর কত? 10 কেজি। 10 লিখলাম। আর দেখো, বলেছে যে 4 মিটার পার সেকেন্ড। 4 মিটার পার সেকেন্ড, তাহলে ভেলোসিটি কত? ভি মানে হচ্ছে ভেলোসিটি, ঠিক আছে? ভেলোসিটি কত? 4 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে লিখবো 4, ঠিক আছে? 4-এর পাওয়ারে স্কোয়ার করব। তাহলে দেখো, তোমরা ভালো করে দেখবে, এই 2 দিয়ে সরো, চলো, এই যে 4-এর স্কোয়ার মানে কত? 4-এর স্কোয়ার মানে হচ্ছে 16। এই 2 দিয়ে যদি 4-এর স্কোয়ারকে কাটি, তাহলে কত হয়ে যাবে? 8 হয়ে যাবে। তাহলে 8 ইন্টু 10 কত হবে বলো? 8 ইন্টু 10 80, ঠিক আছে? তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে 80, ঠিক আছে? 80 জুল। তারপর দেখো 3 নাম্বার যে কোশ্চেনটা ছিল সেটা দেখো, বলছে নিচের কোন উদ্ভিদ কলা মূল থেকে জল এবং খনিজ পদার্থ উদ্ভিদের জন্য অন্যান্য অংশে পরিবহন করার জন্য দায়ী? তো দেখো, জাইলেম ফ্লোয়েমের মধ্যে আমরা জানি যে মাটি থেকে, মানে মূলরম দ্বারা জলকে শোষিত করে সারা দেহে খনিজ লবণ এবং জলকে পরিবাহিত করার কাজ হচ্ছে জাইলেমের, ঠিক আছে? আর ফ্লোয়েম হচ্ছে যে গ্লুকোজ যেটা তৈরি করলো পাতা, সেই গ্লুকোজটাকে সারা শরীরে, মানে স্টার্চ যেটা তৈরি করলো সেটাকে সারা শরীরে পৌঁছে দেওয়ার যে কাজ, সেটা হচ্ছে ফ্লোয়েমের, ঠিক আছে? মানে উদ্ভিদের সারা শরীরে। প্যারেনকাইমা, কোলেনকাইমা আর একটা হচ্ছে স্ক্লেরেনকাইমা। এই যে প্যারেনকাইমা, এটা মূলত স্টোরিংয়ের কাজ করে। কোনো খাদ্যকে স্টোর করার জন্য প্যারেনকাইমা খুব ইম্পর্ট্যান্ট। আর কোলেনকাইমা যেটা এখানে লেখা নেই, অপশানে নেই, যেটা সেই কোলেনকাইমা হচ্ছে তোমার ফ্লেক্সিবিলিটি দান করে, ঠিক আছে? আর স্ক্লেরেনকাইমা হচ্ছে রিজিডিটি দান করে, রিজিডিটি,
হ্যাঁ, এবারে কোনটা কী জিনিস একটু বুঝিয়ে দিই। দেখো স্টোরেজের কাজ মানে বুঝতেই পারছো, খাদ্যকে বা বর্জ্য পদার্থকে স্টোর করার জন্য প্যারেনকাইমার প্রয়োজন হয়। সাধারণত বর্জ্য পদার্থ ভ্যাকুয়ালে স্টোর হয়, ঠিক আছে? তো এটা হলো প্যারেনকাইমা কাজ। 2 নাম্বার হচ্ছে যে এই যে কোলেনকাইমা হচ্ছে ফ্লেক্সিবিলিটি যে গাছ হাওয়া দিলে যে নুয়ে যায় কিন্তু দেখবে ভেঙে যায় না সহজে। এটা মেন যেটা যে কারণে এটা হয়ে থাকে সেটা হচ্ছে কোলেনকাইমা। আর একটা হচ্ছে স্ক্লেরেনকাইমা দেখবে গাছের মধ্যে এমন অনেক, যেমন ধরো ওয়ালনাট আছে, নারকেল আছে, এই সমস্ত যে জায়গাগুলো, সেখানে না খুব শক্ত দেখবে, একদম প্রচণ্ড শক্ত যে ইয়েটা তৈরি হয়, খোল যেটা, সেইটা কিন্তু এই স্ক্লেরেনকাইমার জন্য, মানে রিজিডিটি বা কাঠিন্যতা প্রদান করে থাকে এই স্ক্লেরেনকাইমা, ঠিক আছে? তো এই ছিল 3টি কোশ্চেনের ব্যাখ্যা। তো তোমরা পরবর্তী যে 4, 5 এবং 6 এটা করো। 7টা তো দেখা যাচ্ছে না এখানে। 4, 5 এবং 6টা করো। বেশ, করেছো? এবার দেখে নাও ঠিক করেছো কি না। দেখো 4 নম্বরে রয়েছে বেকিং সোডার বা খাবার সোডা যেটাকে বলি, তার রাসায়নিক সংকেত কী? বেকিং সোডার রাসায়নিক সংকেত হচ্ছে NaHCO3, ঠিক আছে? NaHCO3। আচ্ছা, এখানে দেখো Na2CO3 লেখা রয়েছে, এটা কি বলো তো? এটা হচ্ছে কাপড় কাচা সোডা, ঠিক আছে? Na2CO3 ডট 10H2O ডট 10H2O, এই পুরোটা হলো কার? তোমার কাপড় কাচা সোডা। এটা হচ্ছে কাপড় কাচা সোডা। আর এইটা হচ্ছে খাবার সোডা হচ্ছে NaHCO3 বা সোডিয়াম বাইকার্বনেট, ঠিক আছে? আর এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। আর 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 দেখো, মনে রেখো যে এই যে তোমার যে কাপড় কাচা সোডা, সেখানে কয়টি জলের অণু থাকে? তোমরা বলবে 10টি জলের অণু এর সাথে যুক্ত থাকে, ঠিক আছে? তারপর দেখো 5 নাম্বারটা দেখো। 5 নাম্বারে বলেছে আধুনিক পর্যায় সারণী কিসের ক্রমবর্ধমান মানের ভিত্তিতে সাজানো হয়েছে? দেখো, আধুনিক পর্যায় সারণী যেটা, সেটা হচ্ছে তোমার মজলে তৈরি করেছিল, ঠিক আছে? তো সেইটা মেনলিভাবে এর আগে যেগুলো তৈরি হয়েছিল সেগুলো সব কিন্তু অ্যাটমিক মাস এর উপরে ভিত্তি করে তৈরি করা হয়েছিল। এই মোজলে এমন একটা ব্যক্তি যে কিনা পর্যায় সারণীকে অ্যাটমিক নাম্বারের ভিত্তিতে সেটাকে সেই যে মৌলগুলোকে সাজিয়েছে, ঠিক আছে? তো এটার উত্তর হয়ে যাবে পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার, ঠিক আছে? ভর সংখ্যা মানে হচ্ছে অ্যাটমিক মাস, যেটা হবে না উত্তর। হ্যাঁ, তারপর দেখো মানবদেহের কোন অঙ্গাণুকে সাধারণত কোষের শক্তিঘর বলা হয়ে থাকে? তো কোষের শক্তিঘর কাকে বলে? এটা খুব ইজি কোশ্চেন। মাইটোকন্ড্রিয়াকে বলে। মাইটোকন্ড্রিয়া কী তৈরি করে? এটিপি তৈরি করে, যেটাকে এনার্জি কারেন্সি অফ দ্য সেল বলা হয়, ঠিক আছে? তারপর গলগি বডিকে এর কাজ হচ্ছে প্যাকেজিং এবং ডিসপ্যাচিং, এবং এটাকে বলা হয় পোস্ট অফিস অফ দ্য সেল, ঠিক আছে? পোস্ট অফিস অফ দ্য সেল। লাইসোজোমকে গ্রেভিয়ার্ড বা কবরস্থান বলা হয়, ঠিক আছে? আত্মঘাতী থলি বলা হয়, কোষের আত্মঘাতী থলি, ঠিক আছে? আর কবরস্থান নয়, এটা ভুল বললাম, আত্মঘাতী থলি বলা হয়, ঠিক আছে, লাইসোজোমকে। আর রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি অফ দ্য সেল, ঠিক আছে? যে কোষের যে প্রোটিন ফ্যাক্টরি, সেটা কাকে বলা হয়? সেটা হচ্ছে রাইবোজোমকে বলা হয়ে থাকে, ঠিক আছে? তো এইগুলো আলোচনা করে নিলাম। তারপরে দেখো 7 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে দেখো। 7 নম্বর কোশ্চেনটা তোমাদের দেখো, এটার উত্তর দাও। যদি কোনো বল দ্বারা কৃতকার্য শূন্য হয় তবে প্রযুক্ত বল এবং সরণের অভিমুখের মধ্যবর্তী কোণ কত হবে? যদি কোনো বল দ্বারা কৃতকার্য শূন্য হয় তবে প্রযুক্ত বল এবং সরণের অভিমুখের মধ্যবর্তী কোণ কত হবে? দেখো, এখানে একটা সূত্র আছে, হ্যাঁ, সেটা হচ্ছে যে W ইকুয়াল টু F ইন্টু S ইন্টু কস থিটা, ঠিক আছে? এটা হচ্ছে সূত্র, ঠিক আছে? তোমরা বুঝতে পারছো, ডাব্লু মানে হচ্ছে ওয়ার্ক, মানে কাজের এখানে সূত্রটা লিখেছি আমি। ডাব্লু মানে হচ্ছে ওয়ার্ক সমান সমান কি? বল, তুমি কত নিউটন বল তুমি প্রয়োগ করছো সেইটা, তার সাথে গুণ করো কতটা সরণ হচ্ছে সেইটা, তার সাথে গুণ করো কত ডিগ্রি অ্যাঙ্গেলে তুমি বলটাকে প্রয়োগ করছো, মানে যেদিকে তোমার সরণ হচ্ছে, মানে ধরো তুমি ঠিলছো এদিকে, ঠিলছো এদিকে, আর সরণ হচ্ছে এদিকে, তাহলে তোমার এখানে থিটার মান কত হবে? থিটার মানে 180 ডিগ্রি হয়ে যাবে। যদি ধরো তুমি কাজটা করছো এদিকে, তোমার বস্তুটাও সরছে এদিকে, তারপরে তোমার যেটা মান কত, কস থিটার মান কত হয়ে যাবে? থিটার মান তখন হয়ে যাবে 0, ঠিক আছে?
তখন থিটার মান হয়ে যাবে 0। তখন এর অ্যান্সার ইয়েটা কত হবে, মানটা কত হবে। এবারে দেখো থিটার মানগুলো তোমাকে জানতে হবে, মানে কস থিটার মানগুলো তোমাকে জানতে হবে, ঠিক আছে। যদি কোনো বল দ্বারা কৃতকার্য শূন্য হয়, মানে এখানে শূন্য হতে হবে, এখানে এই ওয়ার্কের জায়গাটা ইকুয়াল টু শূন্য হতে হবে, মানে কাজ আমার শূন্য হয়েছে, কাজ কিছুই হয়নি, হ্যাঁ। তবে প্রযুক্ত বল এবং সরণের অভিমুখের মধ্যবর্তী কোণটা কত হতে হবে, মানে এইটার মান কত রাখবো যাতে করে আমার এই কাজটা আমার পুরোপুরি শূন্য হয়ে যায়। দেখো এইটাকে আমি এর মান কত রাখবো যাতে করে কস থিটার মান শূন্য, কোথায় কোন মানের জন্য কস থিটার মান আমার শূন্য হয়, কোন মানের জন্য কস থিটার মান আমার শূন্য হয় বলো তো। মনে রাখবে 90 ডিগ্রির জন্য, 90 ডিগ্রির জন্য কস থিটার মান হয় শূন্য, ঠিক আছে। তাহলে পরে আমি যদি সোজা কথায় বলি একটু, ঠিক আছে, এইটা যদি আমার শূন্য হয়ে যায়, মানে এই কস থিটার মান যদি আমার শূন্য হয়ে যায়, তাহলে এইগুলোতে আমার যাই থাকবে থাকুক না কেন এই পুরো বডিটার মান চলে আসবে শূন্য, কারণ শূন্যর সাথে তুমি যাই গুণ করবে সেটাই শূন্য হবে। বুঝতে পেরেছো তো? একটু ধৈর্য ধরে দেখো ভাই, যেটা শেখাচ্ছি সেটা শেখো, ঠিক আছে। তো বুঝতে পারছো তো, আমাকে কস থিটার মান, আমাকে এটাই জানতে চেয়েছে যে কত আমি কোনটাকে কত ধরবো, থিটার মানটা আমি কত ধরবো যাতে করে কস থিটার মানটা আমার শূন্য দাঁড়িয়ে যায়। তো অবশ্যই কস থিটার মান মানে থিটার মানটা আমি অবশ্যই 90 ধরবো, কারণ কস 90 ডিগ্রির মান হচ্ছে শূন্য, ঠিক আছে। তো এটা যদি শূন্য হয়ে যায় তাহলে এইগুলোও আমার শূন্য হয়ে যাবে, ঠিক আছে। তো এটা মানে এটা তো বললাম, ধরো এটা অঙ্কের ভাষায় বললাম। এটা তো তুমি একটা সুটকেসকে তুললে প্রথমে মাথার উপরে চাপালে, ঠিক আছে, সুটকেসকে মাথার উপরে চাপালে, চাপানোর পর তুমি এগোতে শুরু করলে, ঠিক আছে। তো তুমি কিন্তু হাতে করে প্রেসার দিচ্ছ কোন দিকে, উপর দিকে। প্রেসার দিচ্ছ কোন দিকে, উপর দিকে। সুটকেসটাকে প্রেসার দিচ্ছ কোন দিকে, উপর দিকে, কারণ তোমার মাথার উপরে ধরে রাখতে হয়েছে জিনিসটা, তো তুমি ঠেলছো কোন দিকে, উপর দিকে। কিন্তু কিন্তু বস্তুটা সরণ হচ্ছে কোন দিকে, এই দিকে। তাহলে তুমি ঠেলছো উপর দিকে, যাচ্ছে এই দিকে, তাহলে যে এই যে কোণ, এটা কত ডিগ্রি কোণ হয়ে যাচ্ছে, 90 ডিগ্রি কোণ। তো ফিজিক্সের ভাষায় তুমি নাকি কোনো কাজ করছো না, যদি কোনো সুটকেস মাথায় তুলে যদি তুমি হাঁটছো তাহলে তুমি কাজ করছো না, ঠিক আছে। এটা পুরোপুরি সঠিক নয়, এটা আমি জাস্ট তোমাদের এমনি বোঝাবার জন্য বললাম, ঠিক আছে। তো দেখো পরবর্তী কোশ্চেনে চলে যাব। দেখো এই কোশ্চেনের উত্তর হয়ে গেল আমাদের 90 ডিগ্রি। পরবর্তী কোশ্চেন কী আছে দেখব। পরবর্তী কোশ্চেন দেখো, এই কোশ্চেন কটা উত্তর তোমরা নিজেরা প্রথমে সলভ করো, তারপরে আমাকে দাও। তো হয়েছে, দেখো 8 নাম্বার কোশ্চেনে বলেছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড মানে রুম টেম্পারেচারে একটি প্রশম জলীয় দ্রবণের পিএইচ মান। জলীয় দ্রবণ মানে একটা প্রশম মানে কি, প্রশম মানে হচ্ছে না মানে না বেস, না তোমার অ্যাসিড, মানে না ক্ষারকীয় না অম্লীয়, এরকম এটাকে প্রশমিত বলা হয়, ঠিক আছে। তো এর পিএইচ মান কত হবে, অবশ্যই 7 হবে, নামই তো প্রশম রয়েছে না, এবং সেটা টেম্পারেচারটা একদম যেটা আইডিয়াল টেম্পারেচার যেটা হয় রুম টেম্পারেচার 25 ডিগ্রি সেন্টিগ্রেড সেটাকেই দিয়ে রেখেছে। তো এখানে কোনো চেঞ্জই হবে না, এটা একদম পাকাপাকিভাবে 7 আসবে এর উত্তর, ঠিক আছে। বলেছে কোন ব্লাড গ্রুপকে সার্বজনীন দাতা বলা হয়। সার্বজনীন দাতা বলা হয় তোমার ও নেগেটিভকে, ঠিক আছে। ও নেগেটিভকে বলা হয় সার্বজনীন দাতা, ঠিক আছে। আর এ বি পজিটিভকে বলা হয় সার্বজনীন গ্রাহিতা, এটাও মনে রেখো, ঠিক আছে। তারপর দেখো 10 নাম্বার কোশ্চেনে কী বলেছে। 10 নাম্বার কোশ্চেনে বলেছে পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান কত। পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, 9.8 মিটার পার সেকেন্ড। এই যে এই নাম্বারটা, এই যে 11.2, এই নাম্বারটা একটু মাথায় রেখো, এর এককটা নয় কিন্তু, হ্যাঁ, শুধু নাম্বারটা 11.2, এই 11.2 কিলোমিটার পার সেকেন্ড, এইটা হচ্ছে তোমার পৃথিবীর এসকেপ ভ্যালোসিটি, ঠিক আছে। এসকেপ ভেলোসিটি কত, মানে হচ্ছে তুমি কোনো একটা পাথরকে বা ঢিলকে যদি 11.2 কিলোমিটার প্রতি সেকেন্ড এই বেগে ছুটতে পারো, সেটা আর কখনো পৃথিবীতে ফিরে আসবে না, সেটা পুরোপুরি পৃথিবীর মাধ্যাকর্ষণকে ছাড়িয়ে সেটা মহাকাশে চলে যাবে, যেটা কখনোই আর ফিরবে না, ঠিক আছে। এই জন্য এটাকে বলা হয় এসকেপ ভেলোসিটি, এটাও পরীক্ষাতে আসে। তো এটা দেখলাম তাই বলে দিলাম, ঠিক আছে। চলো পরবর্তীটা চলো। দেখো হ্যাঁ, 11 নাম্বার প্রশ্ন যেটা, জিঙ্কের মতো কোনো সক্রিয় ধাতুর সাথে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হবে। তো দেখো তোমাকে এখানে দেখো এই কোশ্চেনটার উত্তর বলে দিলে তো হবে না, কোশ্চেন এটাই আসবে তার তো কোনো মানে নেই, এগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে, এই কোশ্চেনটাই আবার আসবে তার কোনো মানে নেই, ঠিক আছে। তো আমি তোমাদের যেটা বলবো সেটা ভালো করে শোনো, ঠিক আছে। দেখো জিঙ্ক হোক বা যে কোনো অন্য ধাতু, যদি তোমরা রিঅ্যাক্টিভিটি সিরিজ জানো, রিঅ্যাক্টিভিটি টেবিল বলে গুগলে সার্চ করো, দেখো একটা টেবিল দিয়ে দেবে, ঠিক আছে, একটা টেবিল দিয়ে দেবে, সেখানে দেখবে প্রথমে লেখা থাকবে পটাশিয়াম, তারপরে হচ্ছে সোডিয়াম, তারপরে হচ্ছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ঠিক আছে।
এরকমভাবে দেখবে তোমার চলতে অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, এরকমভাবে তোমার ধীরে ধীরে চলতে থাকবে এবং মাঝখানে কোথাও একটা করে জায়গা থেকে লেখা থাকবে দেখবে এইচ মানে হচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে। তো এই যে উপরে যতগুলো তোমার মেটাল বললাম, সেই মেটালগুলোর সাথে যদি কোনো অ্যাসিডের বিক্রিয়া হয় তাহলে পরে সবসময় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে, সবসময় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। কি বললাম, এই হাইড্রোজেনের উপরে যে সমস্ত ইয়েগুলো রিঅ্যাক্টিভিটি টেবিলের হাইড্রোজেনের উপরে যে সমস্ত ইয়েগুলো রয়েছে তোমার ধাতুগুলো রয়েছে, সেই কোনো ধাতুর সাথে যদি অ্যাসিডের তুমি বিক্রিয়া করাও তাহলে পরে সবসময় তোমার হাইড্রোজেন গ্যাস তোমার উৎপন্ন হবে। এবং কেন হবে সেটা বলে দিচ্ছি। দেখো, ধরো আমি জেডএন লিখলাম, দেখো জেডএন লিখলাম, জেডএনের সাথে ধরো আমি এখানে কি বলেছে হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, ঠিক আছে। তো আমি একটু বড় বড় করে লিখে ফেলছি। দেখো এটা তারপরে কি তৈরি হবে সেটা আমাকে জানতে চেয়েছে। দেখো কি করবে, কাজটা কি করবে, দেখো দেখো জেডএন হচ্ছে একটা ধাতু, ঠিক আছে। এটা একটা মৌল, এটা একটা মৌল, এটা একটা মৌল, ঠিক আছে। এবারে ধরো তোমাকে একটা সিম্পলভাবে বলছি, এতক্ষণ পর্যন্ত জেডএন বলে কিছু ছিল না, তাই ক্লোরিন কার সাথে চিপকে ছিল, হাইড্রোজেনের সাথে, ঠিক আছে। যেই ক্লোরিন জেডএনকে দেখতে পাবে, ওই ক্লোরিন তখন কি করবে বলো তো, জেডএনের কাছে চলে যাবে, মানে ও তখন ZnCl হয়ে যাবে, ঠিক আছে, ZnCl হয়ে যাবে। প্লাস 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 কী তৈরি হবে, দেখো এইদিকে লিখছি, প্লাস কী তৈরি হবে, প্লাস দেখো জেডএন তো কাকে নিয়ে নিল, সিএলকে নিয়ে নিল, তাহলে একাকে পড়ে থাকছে, হাইড্রোজেন পড়ে থাকছে। তো এই হাইড্রোজেন তোমার তৈরি হয়ে যাবে, ঠিক আছে। এখানে প্লাস করে দিলাম, প্লাস নয়, ঠিক আছে। এই হাইড্রোজেন তোমার তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কি হলো, আমি এটা বললাম। এবারে দেখো এটা ব্যালেন্স নেই, কিন্তু এখানে তুমি বলবে যে এখানে দুটো হাইড্রোজেন কোথা থেকে চলে এলো। দেখো এটা ব্যালেন্স নেই, তোমরা ব্যালেন্সটা করে নিও, ওটা নিয়ে কিছু ইস্যু নয়, বড় কিছু ইস্যু নয়, ঠিক আছে। জিনিসটা কিছু যেটা বোঝাতে চাইছে সেটা বোঝো। এবার তুমি বলবে যে দাদা তাহলে এই যে এই ক্লোরিনটা জেডএনের সাথে কেন গেল, হাইড্রোজেনের সাথেই কেন থাকলো না? কারণ রিঅ্যাক্টিভিটির দিক থেকে হাইড্রোজেনের থেকে ফার রিঅ্যাক্টিভ হচ্ছে জেডএন, মানে যে তোমার জিঙ্ক অনেকটাই বেশি রিঅ্যাক্টিভ কার থেকে, হাইড্রোজেনের থেকে। সেই কারণে তোমার ক্লোরিন এর সাথে বিক্রিয়া করতে শুরু করে দিল, কার সাথে, জিঙ্কের সাথে, এবং হাইড্রোজেনকে ও ফেলে রেখে দিল, ঠিক আছে। নিয়ে তৈরি হয়ে গেল কি, জিঙ্ক ক্লোরাইড এবং তার সাথে হাইড্রোজেন, ঠিক আছে। তো এইরকম শুধুমাত্র যে HCl এর সাথে তা নয়, এটা তোমার অন্যান্য অ্যাসিডের ক্ষেত্রেও সেম জিনিসটা হয়ে যাবে, ঠিক আছে। তাই এটা সবসময় মানে যেটা বেসিক রুল সেটা ভালো করে মাথায় খেয়াল রেখো, ঠিক আছে। আশা করি বোঝাতে পেরেছি, না বুঝতে পারলে আমাকে প্লিজ বলবে, ঠিক আছে। পরবর্তী যে কোশ্চেন সেটা দেখো, বায়ুর মধ্য দিয়ে প্রবাহিত শব্দ তরঙ্গ নিচের কোনটির উদাহরণ? বায়ুর মধ্যে দিয়ে যে প্রবাহিত শব্দ তরঙ্গ, এই শব্দ তরঙ্গটা কী ধরনের তরঙ্গ, একটা অনুদৈর্ঘ্য এবং যান্ত্রিক তরঙ্গ, ঠিক আছে, লংজিটিউডিনাল এবং মেকানিক্যাল ওয়েভ, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, একটি সুষম ধাতব পরিবাহী রোধ রেজিস্ট্যান্স তার কিসের সাথে ব্যস্তানুপাতিক হয়ে থাকে? দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তাপমাত্রা, রোধাঙ্ক, রেজিস্টিভিটি। দেখো ভালো করে দেখবে, মনে রেখো যে কোনো একটা তার যদি সেটা ছোট হয়, মানে তার যে প্রস্থচ্ছেদটা সেটা যদি ছোট হয় তাহলে তার রোধ বেশি হবে। যদি প্রস্থচ্ছেদটা মানে তার এরিয়াটা যদি বড় হয়, মানে তারটা যদি মোটা হয়, তাহলে তার রোধ কম হবে। তুমি ভাবো একটা সরু পাড়া টানেল, এর মধ্যে দিয়ে প্রচুর যদি গাড়ি ঢুকতে শুরু করে দেয় তাহলে পরে জ্যাম বেশি লাগবে। যদি একটা বড় টানেল রয়েছে যার মধ্যে স্পেস অনেক বেশি, তো তার মধ্যে দিয়ে খুব সহজেই ইলেকট্রিসিটি মানে প্রবাহিত হবে না? তো এইভাবে মনে রাখবে যে যার এরিয়া কম তার রোধ বেশি। রোধ মানে হচ্ছে বলতে পারো ওই জ্যামের মতো জিনিস, ঠিক আছে, বাধা। ইলেকট্রন পাস হতে যে বাধাটা সৃষ্টি করে সেটাই হচ্ছে রোধ। তো এই যে তোমার ইয়েটা মানে এই যে প্রস্থচ্ছেদটা,
এই প্রস্থচ্ছেদ যত বেশি তোমার কম হবে রোধ তত বেশি হবে, প্রস্থচ্ছেদ বাড়লে রোধ কমবে, মানে প্রস্থচ্ছেদ কম তো রোধ বেশি, প্রস্থচ্ছেদ বেশি তো রোধ কম। তাহলে বুঝতে পারছো এটা কিসের সাথে ব্যস্ত অনুপাতিক, আমাকে বলেছে কার সাথে ব্যস্ত অনুপাতিক, তো আমরা উত্তর দেব প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে এটি ব্যস্ত অনুপাতিক। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্ন দেখো, বলেছে প্লাস্টার অফ প্যারিস সাধারণ রাসায়নিক নাম কি? প্লাস্টার অফ প্যারিস হচ্ছে তোমার ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট, ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট, CaSO4 ডট হাফ H2O। ঠিক আছে, CaSO4 ডট হাফ H2O, ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট। হেমি হচ্ছে হাফকে হেমি বলে, ঠিক আছে, হেমি সার্কেল, হেমিস্ফিয়ার তোমরা শুনেছো হয়তো, ওই হেমি কথার অর্থ হচ্ছে অর্ধেক, ঠিক আছে, সেমি সার্কেল বলে আর হেমিস্ফিয়ার বলে, ঠিক আছে, স্ফিয়ারটাকে অর্ধেক করে দিলে আমরা কি বলি, হেমিস্ফিয়ার বলি না, ঠিক ঠিক সেরকম হেমি হচ্ছে অর্ধেক, জলের যদি অর্ধেক কণা থাকে তখন সেইটাকে বলা হবে হেমিহাইড্রেট। ঠিক আছে, আর একটা মনে রেখো যে এই ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট একটা আছে, এই ক্যালসিয়াম সালফেটের CaSO4 2H2O যদি এটা বলা হয় না, এটা হচ্ছে তোমার কি বলো ওটাকে, জিপসাম, ঠিক আছে, জিপসাম হচ্ছে CaSO4 ডট 2H2O। ঠিক আছে, পরেরটা 15 নম্বর কোশ্চেন, 15 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে দেখো, কোন হরমোন মানব দেহে রক্তে শর্করা গ্লুকোজ মাত্রা নিয়ন্ত্রণ করে, মানে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে কোন হরমোনটা? তোমরা সবাই জানো, এটা সবাই মানে ডায়াবেটিস কন্ট্রোল কে করে, ইনসুলিন। ঠিক আছে, যাদের ডায়াবেটিস আউট অফ কন্ট্রোল হয়ে যায় তখন তারা কি করে, এই ইনসুলিনের ইঞ্জেকশন নিতে শুরু করে দেয়, যখন মাত্রাতিরিক্ত চলে যায়। ঠিক আছে, তারপরে দেখো, লোহাকে মরিচা ধরা থেকে রক্ষা করার জন্য তার উপর দস্তার পাতলা আস্তরণ দেওয়ার পদ্ধতিকে কি বলে? লোহাকে মরচে ধরা থেকে রক্ষা করার জন্য আমরা অনেক সময় কি করি, দস্তার একটা পাতলা প্রলেপ দিয়ে থাকি, এই প্রলেপটা কিন্তু হাতে করে ওই ব্রাশে করে দিই না, ঠিক আছে, তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে এটা দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, তো এই জিনিসটাকে কি বলা হয়, এটাকে বলা হয় গ্যালভানাইজেশন। ঠিক আছে, তারপরে দেখো ওই মানব মস্তিষ্কের কোন অংশটি মূলত দেহের ভারসাম্য, অঙ্গবিন্যাস এবং স্থিতি বজায় রাখতে সাহায্য করে? তো মনে রেখো যে ভারসাম্য, এই শব্দটা দেখলেই ভারসাম্য, দেহের ভারসাম্য রাখে কোনটা, লঘু মস্তিষ্ক, সেরিবেলাম। ঠিক আছে, দেখো নামটা কিন্তু অনেকটা মানে সিমিলার, হ্যাঁ, সেরিবেলাম আর সেরিব্রামটা হচ্ছে গুরু মস্তিষ্ক, এর মোটামুটি বেশিরভাগ কাজকর্মই সেরিব্রামই করে থাকে, সমস্ত কিছু কন্ট্রোল, কিন্তু এই সেরিবেলাম এটা কিন্তু ব্যালেন্স রাখতে সাহায্য করে। ঠিক আছে, আর তাপ নিয়ন্ত্রণ, তারপরে তোমার পিপাসা ইত্যাদি এই সমস্ত জিনিসগুলো কন্ট্রোল করে থাকে কে, এই হাইপোথ্যালামাস। তারপর দেখো বলেছে যে একটি গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ হচ্ছে R এবং ফোকাস দৈর্ঘ্য হচ্ছে F, সম্পর্কটি কি, মানে R এবং F এর মধ্যে সম্পর্ক কি? দেখো এটা বুঝিয়ে দিচ্ছি, ভালো করে দেখবে। হ্যাঁ, দেখো তোমরা জানো এটা গোলীয় দর্পণ, আমি ধরো একটা কনকেভ লেন্সকে নিলাম, ঠিক আছে, এটা একটা কনকেভ লেন্স। ঠিক আছে, গোলীয় কেন, এই যে এটা বক্র দেখতে পাচ্ছ না, এটা গোল, এবারে এটা হচ্ছে কনকেভ লেন্স। ঠিক আছে, এই লেন্সটাকে যদি আমি কন্টিনিউ করি, মানে এই ইয়েটাকে যদি কন্টিনিউ করি, একটা গোল তৈরি হচ্ছে কি না, দেখো ভালো করে দেখো, একটু এই যে ডটের লাইনটাকে যদি আমি কানেক্ট করে দিই, তাহলে আমরা একটা গোল, একটা বৃত্ত তৈরি হয়ে যাবে, সার্কেল তৈরি হয়ে যাবে। তাহলে এই জন্যই এটাকে বলা হয় গোলীয় দর্পণ। ঠিক আছে, এই গোলীয় দর্পণের এর যে কেন্দ্র হবে সেটাই হচ্ছে, এটা হচ্ছে কেন্দ্র, ধরে এই গোলীয় দর্পণের কেন্দ্র হচ্ছে কোনটা, এইটাকে কি বললাম, এইটাকে বললাম আমি কেন্দ্র। এবারে পরিধি থেকে কেন্দ্র পর্যন্ত এই দূরত্বটাকে কি বলা হয়, এই দূরত্বটাকে বলা হয় রেডিয়াস, এই দূরত্বটাকে কি বলা হয়, রেডিয়াস। এবারে ফোকাস কোথায় হয় জানো, ফোকাসটা কোথায় হয়, ফোকাস হচ্ছে এই রেডিয়াসের একদম মিডিল পয়েন্টটাতে। ঠিক আছে, এই জায়গাটাকে বলা হয় ফোকাস। ঠিক আছে, তাহলে এই পুরোটা হচ্ছে রেডিয়াস,
আর এই জায়গাটা হচ্ছে ফোকাস, ঠিক আছে। এবারে তাহলে তুমি দেখো এইটা হচ্ছে ফোকাস লেন্থ, এইখান থেকে এই যে লেন্থটা পরিধি থেকে এই যে এই ফোকাস দূরত্ব পর্যন্ত যে লেন্থটা, এটাকে বলা হয় ফোকাস লেন্থ, ফোকাল লেন্থ, সরি ফোকাস লেন্থ বলে না, ফোকাল লেন্থ বলে। তো এই যে এই ফোকাল লেন্থ যেটা, এটা দেখো হাফ, রেডিয়াসের হাফ, বুঝতে পারছো? রেডিয়াসটা যদি এটা ধরো, পুরোটা ধরো, এটা ধরো ইয়ে, এটা ধরো এখানে ধরো রয়েছে আমার, এটা হচ্ছে কেন্দ্র, ও নাম দিলাম, আর এটা হচ্ছে পরিধি, ঠিক আছে, এটা হচ্ছে পরিধি, এটা হচ্ছে পরিধি। তো এইটা ধরো এই টোটালটাকে বলবো, এই যে এইখান থেকে এই পরিধি থেকে কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব, সেটাকে বলা হয় রেডিয়াস, ঠিক আছে। আর এই রেডিয়াসের যে মাঝখান করে এই জায়গা করে থাকে কি, ফোকাস, ঠিক আছে। আর এই ডিস্টেন্সটাকে বলা হয় ফোকাল লেন্থ। ওকে, ক্লিয়ার? তাহলে তোমাকে যদি বলা হয় আর সমান সমান দুটো ফোকাল লেন্থের সমান, দেখো এখানে এটা একটা এফ, এটা হচ্ছে ফোকাল লেন্থ, এটাও দেখো একটা এফ, মানে এটা মানে এখান থেকে এটা যতটা, এখান থেকে এটা ততটাই, তাহলে দুটো ফোকাল লেন্থ মানে 2f ইকুয়াল টু 1r, ঠিক আছে। তাহলে দেখো আর ইকুয়াল টু 2f, দেখো এখানটা দেখো আর ইকুয়াল টু 2f, মানে একটা আর সমান সমান হচ্ছে কি দুটো এফ। বুঝতে পেরেছি কি নি? আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। পিঁপড়ের হুলে স্বাভাবিকভাবে কোন জৈব অ্যাসিড উপস্থিত থাকে? তো এটা দেখো মিথানোয়িক অ্যাসিড বা ফর্মিক অ্যাসিড উপস্থিত থাকে, ঠিক আছে। যেটা উত্তরে থাকবে সেটাই অ্যান্সার করবে, মিথানোয়িক অ্যাসিড বা ফর্মিক অ্যাসিড, ঠিক আছে। 20 নম্বর কোশ্চেন দেখো, একটি মৌলের ইলেকট্রন বিন্যাস হলো 2, 8, 3, মৌলটির পারমাণবিক সংখ্যা কত? 2, 8, 3 যদি ইলেকট্রনের মানে তোমার বিন্যাস হয়, তাহলে ওটা দেখো 2, 8, 3 মানে টোটাল ইলেকট্রন কতগুলো হলো? 2 আর 8 10 আর 3 13, 13 হয়ে গেল তার ইলেকট্রনের সংখ্যা। এবার 13 ইলেকট্রনের সংখ্যা মানে আমরা আশা করতে পারি যদি ইলেকট্রন যদি 13টা হয়, প্রোটনের সংখ্যাও 13টা। আর তোমরা জানো যেটা প্রোটনের সংখ্যা হয় সেটাকেই বলা হয় পারমাণবিক সংখ্যা। তাহলে তার পারমাণবিক সংখ্যা কত? তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 13। বলো দেখি কোন মৌলের কথা বলা হচ্ছে? 13 পারমাণবিক সংখ্যা কার? অ্যালুমিনিয়াম, ঠিক আছে, মনে রেখো। পৃথিবী পৃষ্ঠ থেকে মুক্তিবেগে, দেখো এইটা কোশ্চেনটা আমরা কিছুক্ষণ আগেই আলোচনা করলাম। পৃথিবী পৃষ্ঠ থেকে মুক্তিবেগ বা এসকোপ ভেলোসিটি আনুমানিক মান কত? তো আনুমানিক মানটা কিছুক্ষণ আগেই বলেছিলাম, 11.2 কিলোমিটার প্রতি সেকেন্ড, 11.2 কিলোমিটার প্রতি সেকেন্ড, মনে থাকবে। পরের কোশ্চেনটা চলো, 22 নম্বর কোশ্চেন। বলা হয়েছে কোনো বদ্ধ বর্তনীতে তড়িৎ প্রবাহ বা ইলেকট্রিক কারেন্ট পরিমাপ করার জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হবে? তো বদ্ধ তড়িৎ বর্তনীতে অ্যামমিটারের সাহায্যে আমরা ইলেকট্রিক কারেন্ট আমরা মেপে থাকি, ঠিক আছে। তো মনে রেখো এখানে একটা কথা বলে দিই যে অ্যামমিটার সবসময় শ্রেণী সমবায়ে, ঠিক আছে, শ্রেণী সমবায়ে অ্যাটাচ করা হয়। অ্যামমিটার সর্বদা শ্রেণী সমবায়ে অ্যাটাচ করা হয়, কিন্তু ভোল্টামিটার সমান্তরাল সমবায়ে অ্যাটাচ করা হয়। মানে অ্যামমিটারটাকে এরকমভাবে জুড়ে দেওয়া যেতে পারে, ঠিক আছে। কিন্তু ভোল্টামিটার কী করে লাগাতে হবে বলতো? এখান থেকে একটা তার বার করতে হবে, এখান থেকে একটা তার বার করতে হবে, নিয়ে এখানে ভোল্টামিটারটাকে লাগাতে হবে। এটা হচ্ছে মানে কি বলে প্যারালাল ঠিক আছে, বুঝতে পারা গেছে? তো শ্রেণী সমবায়ে ওটা লাগানো যায় না ভোল্টামিটারকে। পরবর্তী কোশ্চেন, এবং আমরা দেখবো এরপর কত নাম্বার কোশ্চেন, 23 নাম্বার কোশ্চেন। 23, 24 এবং 25 এই উত্তর কটা দিয়ে দাও দেখি, ঠিক আছে। 23, 24 এবং 25 দেখো, হিলিয়াম এবং নিয়নের মতো নিষ্ক্রিয় গ্যাসগুলোর যোজ্যতা কত? দেখো নিষ্ক্রিয় গ্যাসগুলি যোজ্যতা মানে হচ্ছে, যোজ্যতা কী জিনিস সেটাকে আগে জানতে হবে। যোজ্যতা হচ্ছে, মনে রেখো, যে কোনো অ্যাটমের টেন্ডেন্সি থাকে লাস্ট কক্ষপথে 8টা ইলেকট্রন রাখবে। কটা ইলেকট্রন? 8টা ইলেকট্রন রাখবে, ঠিক আছে। যদি কারোর 8-এর থেকে কম হয়, মানে ধরো কারোর 7টা বা 6টা বা 5টা, ও চেষ্টা করবে অন্যজনের কাছ থেকে শেয়ার করে নিতে বা অন্যজনের কাছ থেকে একদম নিয়ে নিতে, যে তোর বেশি আছে তুই আমাকে দিয়ে দে, তোর কম আছে তুই আমার সাথে শেয়ার করে নে। এরমভাবে ওরা চেষ্টা করবে কোনো না কোনোভাবে যেন 8টা শেষ কক্ষপথে আমার 8টা ইলেকট্রন থাকে। ধরো কথা লেগে বলছি 6টা, বাইরের কক্ষপথে আমার 6টা, এই 5টা আমার রয়েছে, ইলেকট্রন রয়েছে। তাহলে এর যোজ্যতা কত হবে বলো তো? এর যোজ্যতা হবে 8 - 5 সমান হচ্ছে 3। তাহলে বলবো এর যোজ্যতা হয়ে গেল 3, মানে
এই অ্যাটমটা চেষ্টা করবে কোনো না কোনোভাবে আমাকে 3টে ইলেকট্রন নিয়ে আসতে হবে। ঠিক আছে? হলো। ঠিক আছে? এই যেমন ধরো আগেরটাতে আমরা দেখেছিলাম, আগের একটা কিছুক্ষণ আগে দেখলাম না যে প্রথমটাতে 2, তারপর 8, তারপর 3। এটা কার? অ্যালুমিনিয়ামের। ঠিক আছে? অ্যালুমিনিয়ামের যেটা রয়েছে, অ্যালুমিনিয়ামের এই যে শেষ কক্ষপথে কটা রয়েছে? 3টে রয়েছে। তো এর যোজ্যতা হলো 3, এর যোজ্যতা হলো 3, মানে হচ্ছে 3 থেকে ও নেবে না, ও 8টা বানাতে পারবে না। ও কী করবে? এই 3টাকে লোককে দিয়ে দেবে, যার ফলে ওর শেষ কক্ষপথ কোনটা হয়ে যাবে? তখন এইটা হয়ে যাবে। তখন দেখো এই লাস্ট কক্ষপথে কটা হচ্ছে? 8টা হয়ে যাচ্ছে। তখন এইটাকে ও কী করবে? বাদ দিয়ে দেবে। যদি খুব বোর লাগছে স্কিপ করে দাও, বাট যারা শিখতে চাইছো, জানার ইচ্ছা আছে, তারা দেখো। ঠিক আছে? দেখো তারপর দেখো, তো এখানে দেখো হিলিয়াম এবং নিয়ন যে সমস্ত নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় এই কারণে হয়, এদের যে লাস্ট কক্ষপথ যেটা হয় না, এদের লাস্ট কক্ষপথে কিন্তু তোমার যে ইলেকট্রন সেটা 8টাই থাকে। অর্থাৎ যতগুলো ওরা চায়, ওদের টেন্ডেন্সি থাকে লাস্ট কক্ষপথে আমার 8টা যেন ইলেকট্রন থাকে। তো ওদের এই হিলিয়াম, নিয়ন, অর্গান, ক্রিপ্টন, জেনন, রেডন, এদের কি থাকে বলো তো? এদের শেষকালে কিন্তু 8 পিস ইলেকট্রনই থাকে। সেই কারণে এরা আর কারোর সাথে যোগদান করতে যায় না, কারোর সাথে শেয়ারও করে না, কারোর সাথে মানে কারোর কাছ থেকে ইলেকট্রন নেয়ও না, দেয়ও না, কারোর সাথে কোনো রিয়াক্টই করে না। সেই কারণেই এদেরকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। ঠিক আছে? এদেরকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। তাই এদের যোজ্যতা কত? এদের যোজ্যতা হচ্ছে 0। ঠিক আছে? এদের যোজ্যতা সবসময় হয় কত? 0। ঠিক আছে? তো এটা কত নাম্বার ইয়েতে থাকে জানো? এটা থাকে তোমার 18 নাম্বার গ্রুপে থাকে। এই নিষ্ক্রিয় গ্যাসগুলো কোথায় পাবো আমরা? পিরিয়ডিক টেবিলের 18 নাম্বার গ্রুপে। ঠিক আছে? পরবর্তী সেকেন্ড লাস্ট কোশ্চেন আমরা দেখব, মানব শ্বাসতন্ত্রে গ্যাসের আদান প্রদান মূলত ফুসফুসের কোন অংশে ঘটে থাকে? তো কোন অংশে ঘটে থাকে? বায়ুকোষ বা অ্যালভোলাই। ঠিক আছে? বায়ুকোষ বা অ্যালভোলাই এর মধ্যে ঘটে থাকে। ঠিক আছে? যে দেখো আমাদের যে শ্বাসনালী থেকে মানে ট্র্যাকিয়াটা তোমার ভাগ হয়ে যায়, ট্র্যাকিয়াটা তোমার ব্রঙ্কিতে পরিণত হয়, ব্রঙ্কিয়া আবার আরও অনেকগুলোতে ভাগ হয়ে যায়, ব্রঙ্কিওলসে পরিণত হয়। ফুসফুসের কথা বলছি আমি, হ্যাঁ। তো ব্রঙ্কিওলসের শেষকালে তোমার একটা বেলুনের মতো ছোট 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 জিনিস লেগে থাকে, ওইটাকেই বলা হয় অ্যালভিওলাই। এর মধ্যেই কিন্তু গ্যাসের এক্সচেঞ্জটা হয়ে থাকে। ঠিক আছে? তারপরে দেখো লাস্ট কোশ্চেন আজকের, দেখো নিউটনের গতিসূত্রের প্রথম সূত্রটি আর কি নামে পরিচিত? তো নিউটনের যে গতিসূত্র, এটা কী নামে পরিচিত? জাড্ডো বা ল অফ ইনার্শিয়া বলা হয়ে থাকে। ঠিক আছে? নিউটনের যে প্রথম গতিসূত্রটাকে কি বলা হয়ে থাকে? ল অফ ইনার্শিয়া। ঠিক আছে? তো এই ছিল 25টা কোশ্চেন। তোমরা বলো যে কে কতটা করতে পেরেছো। ঠিক আছে? আর দেখো পরীক্ষা খুব কাছেই চলে এসেছে। আমি চেষ্টা করব আরও কিছু এই টাইপের মক টেস্ট তোমাদের কাছে নিয়ে আসা, তোমরা যাতে করে বিভিন্ন জিনিসগুলো যেগুলো পরীক্ষায় আসে সেইগুলোকে একটু রিভাইজ হয়ে যাবে, আবার চেকও হয়ে যাবে তোমাদের প্রিপারেশন কেমন রয়েছে। ঠিক আছে? তো দেখা হচ্ছে পরের ক্লাসে। ঠিক আছে? অন্য কোনো একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব। বাই।